আচ্ছা, ভিডিও শুরুতেই আমি ছোট্ট একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে, আপনাদের কি কখনো মনে হয় যে বাংলাদেশ জামাত ইসলামী এই যে এত বড় একটা সংগঠন, এই সংগঠনের উপরে প্রায় 16 বছর যাবত যে অত্যাচার, যে নির্যাতন করা হয়েছে, তবু এই দলটাকে নিঃশেষ করা যায়নি কেন? তবু এই দলটাকে জাতীয় পার্টির মতো অবস্থা করা যায়নি কেন? এর কারণ হচ্ছে পাঁচটা। জামাত পাঁচটি কারণে, এবং তাদের বেঁচে থাকার বা টিকে থাকার একটা পাঁচটা কৌশল আছে। এই পাঁচটা কৌশলের উপরে ভর করে জামাত টিকে আছে, এবং এই পাঁচটি কৌশল যতদিন পর্যন্ত জামাতের মধ্যে থাকবে, জামাতকে শেষ করা এতটা সহজ না। কারণ বিগত সময় আপনারা দেখেছেন যে একজনকে আপনি ধরিয়ে দেবেন পুলিশ দিয়ে, শুধু বলবেন যে ছেলেটা শিবির করে, অথবা শুধু বলবেন যে লোকটা জামাত করে, ওকে কিন্তু পুলিশ ধরবে। তো এত হত্যা, নির্যাতন, গুম, তারপরও জামাতের জনপ্রিয়তা কিন্তু কমেনি, বরঞ্চ আরো বেড়েছে। কারণ কি জানেন? এক নম্বর যে কারণটা, সেটা হচ্ছে জামাত ধর্মভিত্তিক রাজনীতি করে। বাংলাদেশে অন্য যে সমস্ত দল আছে, আপনি সেই সমস্ত দলে যদি লোক ভিড়াতে চান বা ডাকতে চান, যে বলেন যে আমাদের দলটি করো, তাহলে পরে আপনাকে সরাসরি বলতে হবে যে আমাদের দলের এই এই আদর্শ, এই আদর্শ, এই হচ্ছে আমাদের দলের মহান ব্যক্তি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু জামাত এরকম সাম্প্রদায়িকতা বা নৈতিকতা এই সমস্ত কোনো গল্প কিন্তু শোনায় না। শুধু জামাত শোনাবে ধর্মের কাহিনী। মানে তুমি ধর্মের কারণে জামাত করবা, মানে ধর্ম দিয়ে একটা মানুষকে বেঁধে ফেলা। আমি বললাম, আপনি চেষ্টা করলেও যে জিয়াউর রহমানের আদর্শ দিয়ে আপনি 10টার মধ্যে হয়তো 5টা মানুষকে বাঁধতে পারবেন। শেখ মুজিবের আদর্শ দিয়ে আপনি 10টা মানুষের ভিতরে এখন হয়তো 5টা বাঁধতে পারবেন। কিন্তু আপনি ধর্ম দিয়ে 10টার ভিতরে কমপক্ষে 9টা মানুষ বেঁধে ফেলতে পারবেন। তো এই কারণে জামাতের কর্মী দিনের পর দিন কিন্তু বেড়ে চলেছে। এক নাম্বার কারণ হচ্ছে এই ধর্মভিত্তিক রাজনীতি করার কারণে। 2 নাম্বার, জামাতের যে হাতিয়ার তাদের টিকে থাকা, সেটা হচ্ছে দলীয় কোন্দল মুক্ত একটি দল। আপনারা অনেক দল দেখেছেন যে বাংলাদেশে যে কোনো সমাবেশে, মিছিল, মিটিংয়ে দুই পক্ষের একটা সংঘর্ষ হবেই। সেটা হোক সেই দলের একটা সম্মেলন, হয় না, কর্মী সম্মেলন ইত্যাদি ইত্যাদি, বড় বড় মিছিল। তো এখানে কি হয়? এক পক্ষ আরেক পক্ষকে চাপাতি দিয়ে আঘাত করে, এক পক্ষ আরেক পক্ষকে লাঠিসোঁটা দিয়ে আঘাত করে, এক পক্ষ আরেক পক্ষকে আপনার চেয়ার তুলে মারামারি করে। এটা আপনারা বিগত সময় অনেক দেখেছেন এবং এখনো কিন্তু দেখছেন। কিন্তু জামাতের ভিতরে এই রেকর্ডটা কিন্তু নাই, যে একজন কর্মী আরেকজন কর্মীর মাথায় লাঠি মারবে, একজন কর্মী আরেকজন কর্মীর গায়ে আঘাত করবে, একজন কর্মী আরেকজন কর্মীকে চেয়ার তুলে মারবে। এই দলীয় কোন্দল জামাতের মধ্যে নাই। এইটা হচ্ছে জামাতের টিকে থাকার বা তাদের দলকে রানিং করার একটি সবচাইতে বড় কৌশল এবং সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে এই 2 নম্বরে এই পয়েন্টটা। জামাত ইসলাম টিকে থাকার 3 নম্বর যে কৌশল তাদের মধ্যে আছে, এটাও বেশ চমৎকার একটা কৌশল। এটা কি জানেন? তারা শিক্ষা খাতে প্রচুর বিনিয়োগ করে। ধরেন আপনি জামাতের একজন কর্মী, তো আপনার একটা সন্তান আছে, সেই সন্তানটা অত্যন্ত মেধাবী, কিন্তু ওই সন্তানের স্বপ্ন পূরণ করতে আপনি ব্যর্থ। যে আপনার সন্তান খুব ভালো মেধাবী, কিন্তু তাকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়, কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, কোনো ভালো সাবজেক্টে পড়ানোর মতো অর্থ আপনার নাই, তাহলে আপনার সন্তান কি ঝরে যাবে? না, আপনার সন্তান ঝরবে না। কারণ কি জানেন? আপনার সন্তানের দায়িত্ব তখন গ্রহণ করবে বাংলাদেশ জামাত ইসলামী। আমি নিজের চোখে বহুত দেখেছি এরকম, যে বাবার টাকা নাই, কিন্তু বাবা হচ্ছে জামাত ইসলামের একজন কর্মী। ওই সন্তানকে ভার্সিটি থেকে শুরু করে একেবারে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করার যে দায়িত্ব, এই সমস্ত দায়িত্ব আপনার বহন করে বাংলাদেশ জামাত ইসলামীর যে অঙ্গ সংগঠন বা যে ছাত্র সংগঠন আছে, এই ছাত্র শিবির। যদি আমি মিথ্যা বলি, আপনি জামাত ইসলামের লোকজনের কাছে একটু, যারা অথেন্টিক, যারা লিডার, একটু খোঁজ খবর নেবেন যে তারা শিক্ষা খাতে কি পরিমাণ ইনভেস্ট করে। যে তাদের মধ্যে যদি কেউ মেধাবী থাকে, ওই মেধাবীর পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব এই ছাত্র শিবির গ্রহণ করে, যাতে করে কোনো মেধাবী একটাও ঝরে না যায়। আর এই কাজটা করার কারণে বাংলাদেশ জামাত ইসলামের যে স্ট্রাকচার, এইটা কিন্তু আরো মজবুত হয়েছে। কেন জানেন? যে ওই যে ছেলেটাকে পড়াশোনা শেষ করলো, সর্বোচ্চ শিক্ষিত করলো, ওই ছেলেটা যখন চাকরি পাবে, সে কিন্তু জামাতের পক্ষে কাজ করবে, তার সফটনেস থাকবে জামাতের পক্ষে। তো এই জন্য জামাতকে উপড়ে ফেলা বা শিকড় থেকে তুলে ফেলা, এটা বিগত 16 বছরে যেমন সম্ভব হয়নি, এবং ভবিষ্যতেও জামাতকে শেষ করা বা নিঃশেষ করে দেওয়া এটা অসম্ভব একটি ব্যাপার। এরপর বাংলাদেশ জামাত ইসলামকে একেবারে শেষ করা, তাদের উপরে হামলা মামলা দিয়ে তাদেরকে জাতীয় পার্টিতে পরিণত করা সম্ভব হয়নি আরেকটি কারণে। এই কারণটা হচ্ছে কারাবন্দী কর্মীদের পরিবারের দায়িত্ব জামাত ইসলাম গ্রহণ করে। ধরেন আমি উদাহরণ দিই, আপনি আওয়ামী লীগ করেন, তো আপনি যদি কোনো কারণে আপনি অ্যারেস্ট হন, তো এই দল থেকে আপনি কি পাবেন জানেন? আপনি একটা দলীয় বা আইনি সহযোগিতা পাবেন, বা যেটিকে বলা হয় তাদের দলীয় উকিল দিয়ে আপনাকে জেল থেকে বাহির করবে, সেটা 3 মাস বা 6 মাস পরে।
তো পক্ষান্তরে যদি আপনি বিএনপি করেন বা জাতীয় পার্টি করেন বা যেই দলই করেন না কেন, তো প্রত্যেকটা দলের কিন্তু একটা নির্দিষ্ট আপনার আইনি সেবা আছে, তো দলীয় সেবা যেটাকে বলা হয়। তো দল থেকে আইনি সেবার মাধ্যমে আপনি কিন্তু যদি আপনি অ্যারেস্ট হন বা আপনি জেলে থাকেন, তারা কিন্তু বের করবে, মানে এই সেবাটুকু আপনাকে দিবে। আর জামাত ইসলাম কি করে জানেন, শুধু আপনাকে এই দলীয় ভাবে আইনি সেবা দিবে তা নয়, আপনি যে 3 মাস 6 মাস আপনি জেলের মধ্যে থাকবেন, আপনার পরিবার দেখবে কে? আপনার পরিবারটা চলবে কিভাবে? এই পরিবারের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব জামাত ইসলাম গ্রহণ করে, যার ফলে তার একটা কর্মীও দেখবেন না যে ঝরে চলে যায়। বা এই যে দেখেন না, সুবিধাবাদী দল বা সুবিধাবাদী ব্যক্তি থাকে না, যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন সে আওয়ামী লীগের হয়ে কাজ করে, আবার বিএনপি যখন ক্ষমতায় আসে ওই আওয়ামী লীগের লোক আবার বিএনপির মধ্যে ঢোকে। এইরকম সিস্টেম জামাতের মধ্যে খুবই কম, রেয়ার একেবারে। কারণ জামাতের যে একজন কর্মী, তার তো কোনো ভয় নাই যে আমি যদি আজকে জেলে যাই 3 মাসের জন্য, আমার পরিবারের দেখভাল করবে কি, আমার পরিবারের ভরণ পোষণ দেবে কি, এই চিন্তা ভাবনা জামাতের এই কর্মীর মাথায় আসে না কোনো সময়। কারণ সে খুব ভালো করে জানে, আমি যদি 3 মাস, আমি যদি 6 মাস জেলেও থাকি, বাংলাদেশ জামাত ইসলামী আমার ফ্যামিলি চালিয়ে দিবে, আমার পরিবারের দায়িত্ব তারা গ্রহণ করবে। যার ফলে এই ভরসার কারণে আপনি জামাতের যত কর্মীকেই ঢোকেন না কেন, সে ওই জেল থেকে বাইর হয়ে আবার জামাতের স্লোগানে আসবে, আবার জামাতের সাথে মিটিং করবে, আবার জামাতের সাথে রাজপথে নামবে। কারণ সে এইটুকু ভরসা পায় জামাত ইসলাম থেকে যে আমার যদি কিছু হয়েও যায়, আমার পরিবার নিরাপদ। আমি একজন কিছু হয়ে যাবে, আমার এরকম আমার 100 ভাই আছে, যে সমস্ত ভাইরা আমার পরিবারকে দেখভাল করবে। এইটা জামাতে একটা খুবই খুবই মানে কি বলবো, মানে গুড একটা পয়েন্ট, খুবই ভালো একটা সিদ্ধান্ত। যেই সিদ্ধান্তের ফলে জামাত ইসলামের কর্মীদের মনোবল ভাঙা, তাদেরকে শেষ করা, তাদেরকে জাতীয় পার্টিতে পরিণত করা, এটা অসম্ভব একটি ব্যাপার। এরপরে 5 নম্বরে জামাত ইসলামের যে হাতিয়ার, অর্থাৎ তাদের যে কর্মীদেরকে যেভাবে তারা ব্রেইন ওয়াশ করে বা যেভাবে তারা বোঝায়, সেটা হচ্ছে জামাত ইসলামীতে যোগদান করার পরে তুমি যদি কোনো আন্দোলনে তুমি যদি মারা যাও, এইভাবে বোঝানো হয়ে থাকে যে মরলে শহীদ বাঁচলে গাজী। এই কথাটা তাদের ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয়। তো যখন কোনো মানুষকে এই কথাটা ঢুকিয়ে দেওয়া হবে, তখন ওই সংগ্রামে তার যদি হাত কেটে যায়, পা কেটে যায়, সে রক্তাক্ত হয়, তারপর তার একবারও আফসোস থাকবে না। সে জানবে কি জানেন, সে শুধু দলের জন্য না, আমি ধর্মের জন্য লড়াই করেছি। এইটা শেখানো হয় যে তুমি আল্লাহর পথে তুমি যাচ্ছ, তুমি যদি এই যুদ্ধে ইসলামী দিন কায়েম করার জন্য তুমি যদি মৃত্যুবরণ করো, তুমি হচ্ছে শহীদ, আর তুমি যদি বেঁচে আসো তাহলে তুমি গাজী। তো প্রিয় দর্শক, জামাত ইসলামের যে 5টি হাতিয়ার বা যে 5টি কৌশল বা যে 5টি কৌশলের কারণে তাদেরকে 16 বছরও শেষ করা সম্ভব হয়নি, এই 5টি যে জামাত ইসলামের নীতি বা কৌশল বা যে 5টি হাতিয়ার, এই 5টি হাতিয়ার সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।